আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে বোটানির প্রথম অধ্যায় সেটা হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠনের নিউক্লিক অ্যাসিড টপিকটা। এই নিউক্লিক অ্যাসিড টপিকটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে দেখো, এই নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা কি জানি? নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা দুইটা জিনিসের সাথে পরিচিত, যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা চিনি হচ্ছে দুইজনকে। একজন ছিল ডিএনএ এবং আরেকজন ছিল আরএনএ। তো ডিএনএকে বলতাম আমরা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএকে বলতাম কি রাইবোনিউক্লিক অ্যাসিড। আসলে এই দুইটাই তো নিউক্লিক অ্যাসিড, তাই না? তো এই দুইটা যদি নিউক্লিক অ্যাসিড হয়, এখানের মধ্যে আরএনএটা পাওয়া যায় কোথায়? বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90% পাওয়া যায় হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। কোষের সাইটোপ্লাজমে, কারণ হচ্ছে আরএনএর সাথে হচ্ছে প্রোটিন সংশ্লেষণের একটা সম্পর্ক আছে। এরপর বাকি 10% পাওয়া যায় 10% পাওয়া যায় কোথায়? নিউক্লিওলাস, নট নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এখন নিউক্লিওলাস কোথায় থাকে? নিউক্লিওলাসটা থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিওলাসটা একটু মার্ক করো। এরপর দেখো, তাহলে আরএনএ পাওয়া যায় কোথায়? 90% পাওয়া যায় হচ্ছে কোষের সাইটোপ্লাজমে এবং 10% পাওয়া যায় কোষের নিউক্লিওলাসে। এরপর এই নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে মূলত, এই নিউক্লিক অ্যাসিডটা নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমার। এখন পলিমার মানে কি? অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হয়ে গঠন করে পলিমার। এখন যখন বলা হচ্ছে এটা নিউক্লিওটাইডের পলিমার, তার মানে অনেকগুলো হচ্ছে নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হয়ে কি গঠন করবে? এই নিউক্লিক অ্যাসিডটা গঠন করবে। এখন এই প্রতিটা আবার নিউক্লিওটাইড গঠিত হয় তিনটা জিনিস দিয়ে। নাম্বার 1 পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার। এরপর অর্থাৎ নিউক্লিওটাইড হচ্ছে গঠন করার জন্য আমার তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে পেন্টোজ সুগার, এরপর দরকার আমার হচ্ছে নাইট্রোজেন গঠিত কারক। নাইট্রোজেন গঠিত কারক। এরপর আমার প্রয়োজন হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এই তিনটা জিনিস থাকলে হচ্ছে কি গঠন করতে পারবো? আমরা নিউক্লিওটাইড গঠন করতে পারবো। তাহলে আমরা যদি নিউক্লিক অ্যাসিড নিয়ে জানতে চাই, তাহলে হচ্ছে প্রথমে আমাদের নিউক্লিওটাইড নিয়ে জানতে হবে। তো নিউক্লিওটাইড বুঝতে হলে আগে পেন্টোজ সুগারটা জানতে হবে, তারপর নাইট্রোজেন গঠিত কারক, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটা আমরা আলাদা আলাদাভাবে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে কিছু বেসিক এমসিকিউর জন্য কিছু পয়েন্ট মনে রাখো, যে এই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, এদেরকে বলা হয় মাস্টার মলিকিউল। এখন কেন মাস্টার মলিকিউল বলা হয়? মাস্টার মানে হচ্ছে প্রভু। এখন প্রভু কি দেয়? নির্দেশ দেয়। আর মলিকিউল মানে তো হচ্ছে আমরা জানি অণু। তো এটাকে কেন প্রভু অণু বলা হচ্ছে? এটাকে প্রভু অণু বলা হচ্ছে কারণ ডিএনএ যেভাবে নির্দেশনা দিবে সেই অনুযায়ী হচ্ছে এমআরএনএ তৈরি হবে, এবং সেই এমআরএনএ থেকে হচ্ছে, তাহলে ডিএনএ যেভাবে নির্দেশ দিবে সেই অনুযায়ী তৈরি হবে এমআরএনএ, এবং এমআরএনএ তৈরি করবে কি? আর ডিএনএ নির্দেশনা অনুযায়ী কি তৈরি করবে? প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি করবে। আচ্ছা, এরপরে আরেকটা এমসিকিউর জন্য লাগে, সেটা হচ্ছে এই ডিএনএকে বলা হয় কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু। তাহলে কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু হচ্ছে ডিএনএ। রাসায়নিক, তাহলে কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু হলো ডিএনএ। তাহলে এখন আমরা এই তিনটা জিনিস নিয়ে জানব। এক নাম্বার হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে পেন্টোজ, এই পেন্টোজ শব্দের সাথে কিভাবে আমরা পরিচয় হচ্ছি দেখো। পেন্টোজ মানে আমরা জানি হচ্ছে 5, এখানে 5-এর একটা পেন্টা, 5-এর সাথে সম্পর্ক। আর সুগারের সাথে সম্পর্ক হচ্ছে শর্করা। সুগার মানে কি? শর্করা। তার মানে আমাদের লাগবে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। তাহলে আমাদের কি লাগবে? প্রথমে পেন্টোজ সুগারটা তৈরি হয় তাহলে কি দিয়ে? একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, কার্বন বিশিষ্ট শর্করা। এখন একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা হলো রাইবোজ। রাইবোজ হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করার উদাহরণ।
তাহলে আমরা 5 কার্বন বিশিষ্ট শর্করা রাইবোজকে নিলাম। এরপর হচ্ছে কথা হচ্ছে প্রথমে আমাদের সুগারকে চিনতে হবে। তো শর্করাকে আমরা চিনবো কিভাবে, যে এটা যে শর্করা, আমরা রাইবোজকে বেছে নিলাম, আমরা এটা যে শর্করা সেটা বুঝবো কেমনে। প্রথমে আমরা রাইবোজের একটা গাঠনিক সংকেত দেখি। রাইবোজ বলতেছি 5 কার্বন বিশিষ্ট, তাহলে 5টা কার্বন দিয়ে 1টা 2টা 3টা 4টা, এরপর হচ্ছে আরেকটা কার্বন এদিকে যুক্ত হবে CH2OH হিসেবে। তাহলে এই কার্বনগুলো হচ্ছে একটার সাথে একটা বন্ড ফর্ম করতেছে। তাহলে কিভাবে হচ্ছে OH এবং H, নিচে দিলাম OH এবং উপরে হচ্ছে H, নিচে OH উপরে H। ঠিক সেমভাবে এই কার্বনও আমরা নিচে দিলাম একটা হাইড্রোজেন। তো এটার নাম হচ্ছে রাইবোজ সুগার বা রাইবোজ শর্করা। যেখানে আমরা 5টা কার্বন দেখতে পাচ্ছি সেই জন্য আমরা বলতেছি এটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন প্রশ্ন হলো এটা দেখে আমরা কেমনে বুঝলাম এটা যে একটা শর্করা। এটা যে শর্করা সেটা বোঝার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। কেন শর্করা, আমরা কেমনে বুঝলাম যে এটা যে একটা শর্করা? প্রথমে হচ্ছে এর মধ্যে অ্যালডিহাইড বা কিটোন একটা কি থাকবে, অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকবে, অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকবে। এরপর হচ্ছে হাইড্রোক্সিল মূলক থাকবে হচ্ছে 2 বা তার বেশি। তাহলে 2 বা তার বেশি হচ্ছে হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, আর হচ্ছে একটা অ্যালডিহাইড মূলক থাকতে হবে, আর একটা কিটোন মূলক থাকতে হবে। হয়তো অ্যালডিহাইড থাকবে, নয়তো কিটোন থাকবে, ঠিক আছে, যে কোনো একটা অবশ্যই থাকা লাগবে। এবং হাইড্রোক্সিল মূলক হচ্ছে 2টি বা এর বেশি সংখ্যক থাকতে হবে, তাইলে আমরা সেটাকে বলবো শর্করা। তাহলে দেখো, অর্থাৎ শর্করা নিয়ে বাকি ডিটেলসগুলো আরও অনেক কিছু শর্ত আছে, সেগুলো আমরা হচ্ছে কোষ রসায়নে জানবো। তো যখন বলতেছে হচ্ছে কি এই যে রাইবোজ সুগার, রাইবোজটা একটা শর্করা, যেহেতু আমরা শর্করা বলছি, কেন বলছি, এই দেখো ওর মধ্যে কি আছে, আমাদের শর্তগুলো কিন্তু ফিল আপ হচ্ছে। এই দেখো অ্যালডিহাইডটা আছে, অ্যালডিহাইড আছে, তারপর হাইড্রোক্সিল মূলক দেখো 1টা 2টা 2টা তো ফিল আপ হলো, আবার এদিকে একটা আছে, তাহলে 3টা আছে। তাহলে আমাদের এই শর্তও ফিল আপ হলো, এই শর্তও ফিল আপ হলো, তাই আমরা এটাকে একটা শর্করা হিসেবে বলতে পারি। এরপরে দেখবা বইয়ের মধ্যে এই রাইবোজ সুগারটার নাম লিখছে কীভাবে, রাইবোজ সুগারটার নাম লিখছে বিটা ডি রাইবোজ শর্করা। কেন এমন হলো, এমন নাম হওয়ার পিছনে এই রাইবোজ সুগারটার নাম হচ্ছে বিটা ডি হওয়ার কারণ হলো, এটা হচ্ছে আমরা বিস্তারিত জানবো কোষ রসায়নে, কিন্তু এখানে হালকা করে জেনে নিই। বিটাটা আসলে মূলত এই যে এটা হচ্ছে প্রথমে যদি আমরা কার্বন নাম্বারিং করি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4 এবং এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনে এই যে হাইড্রোক্সিল মূলক যেটা আছে সেটা যদি উপরে থাকে, অর্থাৎ কার্বনের উপরে থাকে, তাহলে সেটা হবে বিটা। সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা বিটা রাইবোজ সুগার। আর ডি কেন বলা হলো, যখন আমি তো এটা একটা চাকতির মতো করে লিখলাম, একটা রিংয়ের মতো গঠন করে লিখলাম, যখন আমি এটাকে একটা চেনের মতো ভেঙে ফেলবো, এ দেখো এর গঠনের হচ্ছে আমি এই জায়গায় পরিবর্তন আনবো, এই যে অক্সিজেন, এই যে আমি এই জায়গায় পরিবর্তন যদি আনি, তাহলে দেখো এই যে, তাহলে গঠনটা কীরকম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দাঁড়ো আমরা প্রথমে এগুলো একটু মুছে দিই, এতটুকু পর্যন্ত গেল। এটা যদি আমরা আগের মতো একটা গঠনটা লিখি, তাহলে এখানে আমরা কী ছিল, এখানে ছিল হচ্ছে এই যে কার্বনটা ছিল, কার্বনের সাথে ছিল হাইড্রোক্সিল মূলক। তাহলে যখন আমি এটাকে একটা চেইনের মতো লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা, একটার সাথে একটা যুক্ত হচ্ছে বন্ড দিয়ে। তারপর শেষে 5 নাম্বার কার্বনের কী ছিল, একটা 5 নাম্বার কার্বন হচ্ছে কি হাইড্রোজেন ছিল 2টা, অক্সিজেন ছিল 1টা এবং হাইড্রোজেন ছিল আরেকটা, হাইড্রোক্সিল মূলক ছিল 1টা এবং হাইড্রোজেন ছিল 2টা, সেগুলি দিলাম। এরপর হচ্ছে কার্বনের তো 4টা হাত দিয়ে দিলাম। দেখো এখানে হচ্ছে কিন্তু এই যে যেটা কার্বনের হচ্ছে এখন হচ্ছে 3টা হাত, অ্যালডিহাইডটা দিলাম, এই যে 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3 4 5। তারপরে আমি বোঝাতে চাচ্ছি এই জায়গায় আমি যদি কেটে ফেলি, এই জায়গায় যদি আমি কেটে ফেলি, তাহলে কি হবে, এই যে হাইড্রোজেন এবং হচ্ছে এই যে অক্সিজেন, এই যে অ্যালডিহাইডটা দিলাম, এই অক্সিজেন এবং হচ্ছে এই হাইড্রোজেন, ঠিক আছে, এগুলি মিলে কি তৈরি করবে, এগুলি মিলে এখানে তৈরি হবে হচ্ছে, না পানি তৈরি হবে না, এখানে মূলত কোন জায়গায় হচ্ছে চেঞ্জটা হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে দেখো, প্রথমে আমরা হচ্ছে বাকি যে জিনিসপত্রগুলো ছিল, এদিকে একটা হাইড্রোক্সিল মূলক ছিল, এটা হাইড্রোজেন, বাকি কার্বনগুলোতে যেগুলো ছিল সেগুলো দিয়ে হাইড্রোক্সিল মূলক, এদিকে হাইড্রোজেন,
এই হাইড্রোক্সিল মূলক, এদিকে হাইড্রোজেন। তাহলে আর বাকি আছে কয়টা? এই যে এখানে হচ্ছে কার্বক্সিল মূলক, এরপর বাকি এখানে হচ্ছে H2O, ঠিক আছে, CSOটা দিয়ে দিলাম। কিন্তু 4 নাম্বার কার্বনে দেখো, 4 নাম্বার কার্বনে হচ্ছে এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা যুক্ত হবে হচ্ছে কার সাথে? এই অক্সিজেনের সাথে। এই হাইড্রোজেন যদি যখন এই জায়গায় আমি হচ্ছে ভেঙে ফেলবো বন্ধনটা, তখন হচ্ছে এই হাইড্রোজেনটা যুক্ত হবে অক্সিজেনের সাথে। তখন দেখো 4 নাম্বার কার্বনে হচ্ছে একটা OH আসলো, অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে OH আসলো। কিন্তু দেখো 1 নাম্বার কার্বনে কি পরিবর্তন হলো? 1 নাম্বার কার্বনে এই যে একটা অক্সিজেন হাইড্রোজেন চলে যাওয়ার কারণে অক্সিজেনের এদিকে একটা হাত ছিল, এদিকে একটা হাত ছিল, এই বন্ডটাই সেই জায়গায় যুক্ত হবে। তখন দেখো এখানে ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় কেটে আমরা কি তৈরি করলাম? এটাকে একটা চেইনের মতো আকার দিলাম। তখন কি হলো? এই যে 4 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা চলে গেল কোন পাশে? ডান পাশে। তাইলে হাইড্রোক্সিল মূলকটা যদি ডান পাশে থাকে তখন সেটাকে বলা হয় ডি রাইবোস। তো 4 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা যদি ডান পাশে থাকে তাহলে সেটাকে বলা হয় কি? ডি রাইবোস। এরপর দেখো, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট রাইবোজের ক্ষেত্রে সেটা। আবার যদি একটা গ্লুকোজ হয়ে যেত 6 কার্বন বিশিষ্ট, তাহলে সেই ক্ষেত্রে 5 নাম্বার কার্বনটা দেখতাম, অর্থাৎ একটা কার্বন শেষেরটার আগেরটা দেখবো আমরা যে হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় আছে। আচ্ছা, তাহলে এটার নাম হয়ে গেল ডি রাইবোস। যদি এই যে ডান পাশে না থেকে যদি বাম পাশে হতো তাহলে তখন তার নাম হয়ে যেত এল রাইবোস। এটা কোথায় পাওয়া যায়? এটা ল্যাবের মধ্যে পাওয়া যায়। আর ডিটা এসেছে মূলত ডেক্সট্রো ওয়ার্ড থেকে। আচ্ছা, এগুলি নিয়ে বিস্তারিত আমরা হচ্ছে কোষ রসায়নে জানবো। এতটুকু তো গেল। এখন যখন আমাকে বলা হবে এটা একটা রাইবোস সুগার, তখন আমি আঁকবো এটা, গঠনটা হবে এমন। যদি আমাকে বলা হয় ডিঅক্সি রাইবোস সুগার, যেটা হচ্ছে কোথায় পাওয়া যায়? যেটা ডিএনএর মধ্যে পাওয়া যায়। ডিএনএতে রাইবোস সুগারটা কেমন হয়? সেটা হয় ডিঅক্সি রাইবোস সুগার। তাহলে সেই ক্ষেত্রে এই যে 2 নম্বর কার্বনের এই অক্সিজেনটা গায়েব হয়ে যাবে। অর্থাৎ 2 নম্বর কার্বনের যদি আমি হচ্ছে অক্সিজেনকে বাদ দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়ে যাবে? তার নাম হবে ডিঅক্সি রাইবোস সুগার। ডিঅক্সি মানে কি? অক্সিজেন নাই, তার থেকে একটা অক্সিজেনকে আমি কি করে দিলাম? নিয়ে নিলাম। তাহলে সেক্ষেত্রে তার নাম হয়ে গেল ডিঅক্সি রাইবোস সুগার, ঠিক আছে। একটা অক্সিজেনকে আমি কি করলাম? নিয়ে নিলাম, তাহলে তখন তার নাম হয়ে গেল হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগার, যেটা ডিএনএতে থাকবে। তাহলে আমরা রাইবোস সুগারের মধ্যে কয় ধরনের পাচ্ছি? একটা হচ্ছে রাইবোস সুগার, একটা রাইবোস, আর একটা ডিঅক্সি রাইবোস, যার মধ্যে 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে ডিঅক্সি রাইবোস থাকবে ডিএনএতে এবং রাইবোস সুগার থাকবে আরএনএতে। আচ্ছা, এতটুক তো গেল। এইটুকু বোঝার পরে আমরা এখন যাব হচ্ছে এর পরের টপিক। এর পরের টপিক হচ্ছে নাইট্রোজেন গঠিত কার্বন। তাহলে পেন্টোজ সুগার, সুগার তো পেয়ে গেছে একটা, রাইবোস সুগার পেয়ে গেছে, আরএনএ তৈরি করার জন্য রাইবোস সুগার পেয়ে গেলাম, অথবা ডিএনএ যদি তৈরি করতে চাই তাহলে ডিঅক্সি রাইবোস সুগারকে নিব। এরপর আমার লাগবে হচ্ছে নাইট্রোজেন গঠিত কার্বন। রাইবোস সুগারে বইয়ের মধ্যে কি লিখছে দেখো, নিউক্লিক অ্যাসিড নিয়ে। নিউক্লিক অ্যাসিড নিয়ে এখানে বিভিন্ন বিজ্ঞানীদের নাম দেওয়া আছে, এগুলো একবার পড়বা। যে এই যে অল্টম্যান নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পান এবং তিনি এর নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। এরপর হচ্ছে ওই যে বিজ্ঞানী মিশারের কথা বলা আছে, তিনি হচ্ছে কি পুজো এসে তার থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন, নাম করেন নিউক্লিন। এভাবে কিছু ইতিহাস জেনে নিবা। এরপর ল্যাবিন কি করছে? ল্যাবাইন কি করছে? ডিএনএ বা আরএনএ নামে হচ্ছে 2টি নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। এরপর এখানে নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ 15%, ফসফরাসের পরিমাণ 10%, আরএনএ শতকরা 90% পাওয়া যায় সাইটোপ্লাজমে, 10% পাওয়া যায় নিউক্লিওলাসে। এই নিউক্লিওলাসটা একটু মার্ক করে রাখ। এরপর এখন নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে গঠিত হয় নাইট্রোজেন গঠিত কারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়, ঠিক আছে। এই কথাটা আমরা বলতেছি যে নিউক্লিওটাইডগুলো গঠিত হয় এই 3টা দিয়ে, পরে অনেকগুলো নিউক্লিওটাইড পলিমার মনোমারগুলি যুক্ত হয়ে গঠন করে কি? নিউক্লিওটাইডের পলিমার, যেটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এরপর ডিএনএকে মাস্টার মলিকিউল বলা হয়। এখন হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কি কি? তাহলে আমরা পেলাম পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত কারক এবং ফসফরিক অ্যাসিড। প্রথমে আমরা পেন্টোজ সুগার নিয়ে জানছি কি এটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর এটার একটা উদাহরণ কি ছিল? রাইবোস। তো এখানে নাম দিল কি? বিটাডি রাইবোস। তাহলে বিটাডি রাইবোসের মধ্যে দেখো এই যে তার গঠন 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার। এই যে আমরা বলতেছি কি, এই যে দেখো 2 নম্বর কার্বন হচ্ছে হাইড্রোক্সিল মূলক আছে, যার কারণে কি তার নাম হয়ে গেল কি? এই যে রাইবোস সুগার। এখন যদি এই জায়গায় হচ্ছে না থেকে যদি হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন থাকতো, অক্সিজেনটা যদি বাদ পড়ে যেত, তখন তার নাম হয়ে যেত কি? ডিঅক্সি রাইবোস সুগার। এরপর হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগারে দেখো এই যে হাইড্রোজেনের সাথে কি নেই? অক্সিজেনটা নেই 2 নম্বর কার্বনে, ঠিক আছে। আর ডি কেন নামটা আসলো? ডি নামটা আসলো মূলত হচ্ছে
এই যে 4 নাম্বার কার্বনের 4 নাম্বার কার্বন হচ্ছে ডান পাশে হাইড্রোক্সিল মূলকটা আছে, সেই জন্য এর নাম হয়ে গেল ডি রাইবোজ সুগার। আর বিটা কি জন্য আসলো, এই যে দেখো হাইড্রোক্সিল মূলকটা উপরে আছে 1 নাম্বার কার্বনে, সেই জন্য তার নাম বিটা। আর যদি নিচে থাকতো, নিচে যদি হাইড্রোক্সিল মূলকটা থাকতো, উপরে হাইড্রোজেন থাকতো, তখন তার নাম হয়ে যেত আলফা রাইবোজ। ঠিক আছে, এতটুকু গেল। এখন এটা কিসের মতো গঠন, রিং স্ট্রাকচার বিশিষ্ট কোন ধরনের, বিটা ডি রাইবোজ সুগার। অথবা যদি ডিএনএর ক্ষেত্রে হয় তাহলে ডিঅক্সি রাইবোজ সুগারের নিউক্লিক অ্যাসিড গঠন করতেছে। এবং রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। এখন তার মানে ডিঅক্সি রাইবোজ সুগারে কি, ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত। কত নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে হচ্ছে অক্সিজেন অনুপস্থিত। এটা একটু মার্ক করি। তার মানে ডিঅক্সি মানে কি, অক্সিজেন নাই, একটা অক্সিজেন কম আছে। এরপরে আমাদের পরের টপিক কি ছিল, নাইট্রোজেন গঠিত ক্ষারক। তাহলে হচ্ছে কি ছিল, নাইট্রোজেন গঠিত ক্ষারক। আচ্ছা, নামটা থেকে তুমি কি বুঝতেছো, নাইট্রোজেন, ঠিক আছে, ক্ষারক মানে এটা একটা ক্ষারীয় পদার্থ। এখন প্রশ্ন হলো, আমরা এখানে পড়ছি কি, দেখো এই যে বিভিন্ন, একটা হচ্ছে কি করলো ভিন্নধর্মী স্নেহ জাতীয় পদার্থ, এখানে একটা হচ্ছে অ্যাসিডিক কথা বলা আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানী এখানে ছিল যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে অনেকটা অ্যাসিডের, এতে অ্যাসিডের ধর্ম দেখতে পান, দেখছো। বিজ্ঞানী বলতেছে কি, তিনি বলতেছেন এই যে নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিডিক, কারণ নিউক্লিক অ্যাসিড মানে কি, এই দেখো নিউক্লিক অ্যাসিডের নাম থেকেই বোঝা যাচ্ছে, নিউক্লিক অ্যাসিড মানে এখানে অ্যাসিড মানে তো অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কেন আসলো, এটা নিউক্লিয়াসে পাওয়া যায় যে অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসে পাওয়া যায়, এই জন্য। এখন নিউক্লিক অ্যাসিড যেহেতু বলা হচ্ছে, কেন এটাকে অ্যাসিডিক বলা হচ্ছে, দেখো এখানে 3টা জিনিস আছে, প্যান্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। তো এই যে ফসফরিক অ্যাসিডটা একটা অ্যাসিড না, এই অ্যাসিড থাকার কারণে হচ্ছে মূলত এটা কোন ধরনের হচ্ছে, এটা অ্যাসিডিক হচ্ছে, নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিডিক। এরপর তাইলে এখন যদি আমাকে বলা হয় তাহলে ডিএনএ আরএনএ কোন ধর্ম বিশিষ্ট, অবশ্যই অ্যাসিডিক ধর্ম বিশিষ্ট। আচ্ছা, এখন নাইট্রোজেন গঠিত ক্ষারক, তার মানে এখন নাইট্রোজেন গঠিত ক্ষারক মানে কি বোঝাচ্ছে, এই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য আমরা বলি, মূলত হচ্ছে বর্জ্যের মধ্যে নাইট্রোজেন প্রবেশ করছে, এই জন্য বলা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য। এখন নাইট্রোজেন গঠিত ক্ষারক মানে কি, ক্ষারকের মধ্যে প্রবেশ করছে কে, নাইট্রোজেনটা প্রবেশ করছে কোথায়, ক্ষারকের মধ্যে। এখন নাইট্রোজেন গঠিত ক্ষারক হচ্ছে 2 ধরনের আছে, একটাকে বলা হয় পিউরিন এবং অপরটাকে বলা হয় পাইরিমিডিন। এই পিউরিনটা 2 রিং বিশিষ্ট হয়, এটাকে দেখতে হচ্ছে 2 রিংয়ের, আর এটাকে দেখতে হচ্ছে পাইরিমিডিন দেখতে হচ্ছে 1 রিং বিশিষ্ট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এই দুইটাকে পার্থক্য করলাম কিসের ভিত্তিতে, রিং সংখ্যার ভিত্তিতে আমরা ওদেরকে আলাদা করলাম। তাহলে পিউরিন হয় 2 রিং বিশিষ্ট, পিউরিনের সংকেতটা কীরকম, সাধারণ সংকেত C5H4N4, আর পাইরিমিডিনের ক্ষেত্রে C4H4N2। এখন এটার উদাহরণ কি কি, পিউরিন আছে 2টা, একটাকে বলা হয় অ্যাডিনিন আর একটাকে বলা হয় গুয়ানিন। আর হচ্ছে পাইরিমিডিন আছে 3টা, থায়ামিন, সাইটোসিন এবং হচ্ছে ইউরাসিল। এই ইউরাসিলটা আরএনএতে পাওয়া যায়, ঠিক আছে, কিসের পরিবর্তে থাকে, থায়ামিনের পরিবর্তে, থায়ামিনের পরিবর্তে থাকে, ঠিক আছে, থায়ামিনের পরিবর্তে, তাহলে কি থাকে, থায়ামিন থাকে না, এর পরিবর্তে ইউরাসিলটা আরএনএতে থাকে, ঠিক আছে। আর থায়ামিনটা হচ্ছে ডিএনএতে পাওয়া যায়, ঠিক আছে। এখন দেখো অ্যাডিনিন 2 রিং বিশিষ্ট, আর গুয়ানিন পাইরিমিডিন কি, পাইরিমিডিনগুলো হচ্ছে 1 রিং বিশিষ্ট। বন্ধন যখন হয়, যখন হচ্ছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, দেখো একটা ছবি দেখে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যখন হচ্ছে একটার সাথে একটা ডিএনএ যুক্ত থাকে, এই যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে নাইট্রোজেন বেসগুলো, যেমন এটা একটা থায়ামিন, এটা হচ্ছে অ্যাডিনিন। অ্যাডিনিনের সাথে থায়ামিন যখন হচ্ছে যুক্ত থাকবে, তখন অর্থাৎ অ্যাডিনিন তো হচ্ছে কি পিউরিন না, পিউরিন ছিল, আর থায়ামিন হচ্ছে কি ছিল, পাইরিমিডিন ছিল। পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে হাইড্রোজেন বন্ডটা হয় ডিএনএ গঠন করার জন্য। এই যে হাইড্রোজেন বন্ডটা হয়, সেখানে দেখো অ্যাডিনিনের সাথে সবসময় যুক্ত হয় হচ্ছে থায়ামিন। তার মানে এই যে একটা অ্যাডিনিন এবং একটা থায়ামিনের মধ্যে বন্ডটা হবে, একটা অ্যাডিনিন এবং হচ্ছে একটা থায়ামিনের মধ্যে। এখন দেখো তাহলে থায়ামিন এবং হচ্ছে কি অ্যাডেনিনের মধ্যে বন্ডটা হবে, থায়ামিনের মধ্যে আছে থায়ামিন এবং হচ্ছে অ্যাডেনিন,
তা অ্যাডেনিন এবং হচ্ছে থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, আবার হচ্ছে গুয়ানিন এবং হচ্ছে সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকছে। এটা হচ্ছে তোমরা 9 10-এ পড়ছো, না পড়লেও শুনছো। তো অ্যাডেনিনের প্রথমে গঠনটা দেখো। অ্যাডেনিন আসলে দেখতে কীরকম দেখো। প্রথমে এই যে কার্বন, অ্যাডেনিনের গঠনটা জীবনেও মুখস্থ করতে হবে না, কিন্তু জাস্ট একটু জেনে রাখো এটা দেখতে কীরকম। আগে বোঝার জন্য আমি আগে এর গঠনটা দেখাই। তাহলে এটা মূলত এই যে এটা হচ্ছে তার গঠনটা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে অ্যাডেনিন। দেখো এখানে কয়টা রিং, একটা দুইটা রিং হলো। এরপর হচ্ছে থায়ামিনটা কিন্তু এক রিং বিশিষ্ট, ঠিক আছে। তাহলে থায়ামিনটা আমরা প্রথমে আঁকি। দেখো এখানে কয়টা রিং হচ্ছে, এখানে হচ্ছে কিন্তু একটা রিং হচ্ছে। তাহলে এই যে একটা রিং বিশিষ্ট হলো, এটা হচ্ছে থায়ামিন। এখন যখন বন্ড হবে অ্যাডেনিন এবং হচ্ছে থায়ামিনের মধ্যে হবে, দুইটা হাইড্রোজেন বন্ড দিই। এখন অ্যাডেনিন ধরো দুই রিং, এই একটা রিং এই একটা রিং, থায়ামিনের সাথে যখন বন্ড হবে তিনটা রিং হবে। গুয়ানিন এবং সাইটোসিনেরও সেমভাবে দেখো। যেমন দেখো এখানে গুয়ানিন, এই যে গুয়ানিনের দুইটা রিং আছে, আবার হচ্ছে সাইটোসিনের একটা রিং। তাহলে যখন বন্ডটা হবে তখন কীরকম হচ্ছে, এই গুয়ানিনের দুইটা রিং, সাইটোসিনের একটা রিং। তাহলে টোটাল কয়টা হলো, তিনটা রিং। উপরে কয়টা হলো, টোটাল তিনটা রিং। তাহলে যখন ডিএনএটা এভাবে বন্ড হবে একটা সবসময় দেখবে ডিএনএ সবগুলো জায়গায় ব্যাস কিন্তু সেম থাকবে, তার মানে তিনটা করে রিং। এখন যদি ধরো ভুল করে কোনো জায়গায় হচ্ছে অ্যাডেনিনের সাথে বন্ড হয়ে গেল কার, গুয়ানিনের, তখন অ্যাডেনিনেরও আছে রিং দুইটা, গুয়ানিনেরও আছে রিং দুইটি। তাহলে এই জায়গায় আবার রিং চারটা হয়ে গেল, আবার অন্যগুলোতে রিং তিনটা করে। তাহলে সেক্ষেত্রে ডিএনএর ব্যাস কিন্তু সব জায়গায় সেম হবে না, ডিএনএটা দেখতে তখন কিন্তু আবার এই ধরনের হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে ডিএনএটা তার বৈশিষ্ট্য হারাবে। তাহলে এই ধরনের দুর্ঘটনা, এটা হচ্ছে সঠিক নিয়ম, চারটা হতে পারবে না। তার মানে তিনটা করে রিং মিলে একটা ব্যাস গঠন করবে, ঠিক আছে। এতটুকু গেল। তাহলে আমরা বুঝলাম যে এই যে গঠন করার জন্য, অর্থাৎ ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডগুলো আমাদের গঠন করার জন্য আমরা তাহলে শেষ করলাম কি কি, একটা হচ্ছে কি পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক, ঠিক আছে। এরপর আমাদের লাগবে হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডে যাওয়ার আগে বইয়ে কি লেখা আছে নাইট্রোজেন গঠিত ক্ষারক নিয়ে একটু দেখো। এটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক, কী কী আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল, এই পাঁচটা। যার মধ্যে অ্যাডেনিন গুয়ানিন কি, অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন এবং হচ্ছে পাইরিমিডিন। কী কী আছে, পাইরিমিডিনের মধ্যে থায়ামিন, সাইটোসিল এবং ইউরাসিল। এখানে একটু খুব সুন্দর নেমোনিক দিল, যার নাম বড় তার গঠন ছোট। পিউরিনের নাম ছোট, তার কিন্তু গঠনটা বড়, দেখো দুই রিং বিশিষ্ট। আর পাইরিমিডিনের নাম বড়, কিন্তু তারা কয় রিং বিশিষ্ট, এক রিং বিশিষ্ট। তাহলে এদের সাধারণ সংখ্যা সাধারণত আসে না। তাহলে কিসের ভিত্তিতে, রিংয়ের সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে আমরা তাদেরকে আলাদা করছি, ঠিক আছে। এরপরে এখন হচ্ছে আরএনএর ক্ষেত্রে কি থাকে, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এখন এদের নামকরণটা আসলে কীভাবে হলো, এই অ্যাডেনিন এবং হচ্ছে থায়ামিনের নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। কোত্থেকে, থাইমাস থেকে। আবার হচ্ছে থাইমাস গ্ল্যান্ডে প্রথম হচ্ছে এদের পৃথক করা হয়েছিল, তার মানে এদের পাওয়া যায় কোথায়, থাইমাস গ্ল্যান্ডে। এরপরে অ্যাডিনো শব্দের অর্থ হচ্ছে আবার গ্ল্যান্ড, অ্যাডিনিন না আসলো না, অ্যাডিনো শব্দের অর্থ হচ্ছে গ্ল্যান্ড। এরপর হচ্ছে সাইটোসিন নাম এসেছে সাইটো থেকে, সাইটো মানে তো কোষ, তার মানে এদের সেলে পাওয়া যায়। গুয়ানিন এসেছে গুয়ানো থেকে, আর গুয়ানো শব্দের হচ্ছে বাদুড় বা সি বার্ডের পড়ন্তমল, যা ইংরেজি বর্ণমালা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এইগুলি দিয়ে নামকরণ করা হয়। আচ্ছা, এরপর আরেকটা আছে হচ্ছে ইউরাসিল, যেটা আছে ইউরিক অ্যাসিড থেকে অর্থাৎ ইউরিন থেকে, ঠিক আছে। এখন এই যে এগুলো হচ্ছে আমরা নামকরণগুলো কীভাবে নামটা আসলো সেটা জানলাম। তাহলে দেখো এগুলি আমরা বলতেছি কি ক্ষারক, কেন, এদের নামের শেষে দেখো অ্যাডিনিন। যখন আমি বলতেছি অ্যাডিনিন, ADENIN, ঠিক আছে, এই আইএনএ যাদের নামের শেষে থাকে তারা বেশিরভাগ হয় ক্ষারক। তার মানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এরা হচ্ছে ক্ষারক, ঠিক আছে। এদের নামের শেষে কি থাকবে, INE থাকবে। আবার হচ্ছে
আরেকটা বিষয় মনে রাখো এখানে একসাথে বলে দিই, সেটা হচ্ছে যাদের নামের শেষে আবার হচ্ছে ওস থাকবে, যাদের নামের মধ্যে হচ্ছে ওস থাকবে, ও এস ই থাকবে, তারা কিন্তু হয় আবার শর্করা। ঠিক আছে, যেমন রাইবোস, জাইলোস, সেলুলোস, ঠিক আছে, গ্লুকোজ, এরকম যাদের শেষে ওস থাকবে তারা হচ্ছে কি হয়, তারা হয় শর্করা। তাহলে এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারক গেল, এরপরের টপিক হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে কি এরপরের টপিক হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড নিয়ে বেশি কিছু জানতে হবে না। ফসফরিক অ্যাসিডের রাসায়নিক সংকেতটা জানিয়ে রাখো H3PO4। তাহলে এর গাঠনিক সংকেতটা কীরকম হবে, এই যে ফসফরাস অক্সিজেন সাথে যুক্ত হলো, এদিকে হাইড্রোক্সিল মূলক, এদিকে হাইড্রোক্সিল মূলক, এদিকে হাইড্রোক্সিল মূলক। এখন যখন হচ্ছে যদি এই ফসফরিক অ্যাসিডটা কোথাও যুক্ত হতে চায়, তখন তার উপায় কী আছে, তখন তার উপায় হলো যদি হচ্ছে ও কারোর সাথে যুক্ত হতে চায়, তখন ও হচ্ছে তার এই যে হাইড্রোক্সিল মূলক আছে না, তার থেকে একটা হাইড্রোজেনকে কি করে দিবে, ছেড়ে দিবে। একটা হাইড্রোজেনকে যদি ছেড়ে দেয় তাহলে দুইটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে, দুইটা ফাঁকা হাত তৈরি হয়ে গেলো। এই ফাঁকা হাতগুলো দিয়ে সে খুব সহজেই অন্য কোনো কিছুর সাথে রাসায়নিকভাবে বা যুক্ত হতে পারে। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের দেখো এই যে এখানে দেওয়া আছে, ফসফরিক অ্যাসিডের কী জন্য লাগতেছে, এই ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডে দেখো যখন ওর হচ্ছে বন্ড করার দরকার হবে, তখন হচ্ছে ও কী করবে, হাইড্রোজেনগুলোকে ছেড়ে দিয়ে ফাঁকা জায়গা তৈরি করবে। এখন দেখো এখানে কী লিখছে, এর আণবিক সংকেত হচ্ছে H3PO4 এবং এতে 3টি একযোজী হাইড্রোক্সিল গ্রুপ। হাইড্রোক্সিল গ্রুপ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, সবগুলো যোজনী কত, এক। আর দ্বিযোজী অক্সিজেন পরমাণু, এই যে অক্সিজেনের দুইটা হাত, এই যোজনী কত, তাহলে 2। তাহলে 5 যোজী ফসফরাস, ফসফরাসের কয়টা হাত এখানে, 5টা, তাহলে 5 যোজী ফসফরাস পরমাণুর সাথে যুক্ত থাকে। তাহলে ফসফরিক অ্যাসিড নিয়ে এতটুকু জানতে হবে। এখন এই তিনটা মিলে অর্থাৎ হচ্ছে ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং পেন্টোজ সুগার, এই তিনটা মিলে একসাথে হয়ে যাবে কি, একটা নিউক্লিওটাইড। প্রথমে নিউক্লিওটাইড। আচ্ছা, নিউক্লিওটাইডে যাব, তারপর আমরা এখন এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। আচ্ছা, নিউক্লিওসাইড জিনিসটা কি আসলে, নিউক্লিওসাইড দেখো আমরা বলেছি কি পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা লাগবে, তার সাথে যদি আমরা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং হচ্ছে প্লাস ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এই তিনটাকে যুক্ত করে দিই, তাহলে আমরা পাবো একটা নিউক্লিওটাইড। এখন ধরো আমি এখান থেকে এই ফসফরিক অ্যাসিডকে বাদ দিয়ে দিছি, তাহলে আর বাকি আছে পেন্টোজ সুগার এবং হচ্ছে নাইট্রোজেন গঠিত শর্করা। এই দুইটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তাকে বলা হয় নিউক্লিওসাইড। এখন নিজে নিজে একটু চিন্তা করো, অ্যাসিড আগে ছিল, ফসফরিক অ্যাসিডটা যুক্ত ছিল, যার কারণে আমরা নাম দিয়েছি নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, যার কারণে আমরা বলতেছি কি ডিএনএ এবং আরএনএগুলো হচ্ছে অ্যাসিডিক হয়। এখন তো ফসফরিক অ্যাসিড বাদ, তার মানে অ্যাসিড অংশটা চলে গেছে, আর বাকি আছে ক্ষারীয় অংশটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি না যে নিউক্লিওসাইড হচ্ছে ক্ষারীয়, ক্ষারীয় বলাই যায়। আচ্ছা, এখন দেখো নিউক্লিওসাইড মানে আমরা কি বলতেছি, এক অণু পেন্টোজ সুগার, কতটুকু করে, এক অণু পেন্টোজ সুগার এবং এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক যদি একটার সাথে একটা যুক্ত হয় তাহলে গঠন করবে কি নিউক্লিওসাইড। এখন পেন্টোজ শর্করার মধ্যে তুমি জানো হচ্ছে রাইবোস আছে, আরেকটা আছে ডিঅক্সি রাইবোস, যদি অক্সিজেনকে তুমি সরাই দাও, ডিঅক্সি রাইবোস। আচ্ছা, আবার আছে নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে কি আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই জিনিসগুলো আছে। তাহলে আমরা বলতেছি কি এই অ্যাডিনিনটা হচ্ছে কি ক্ষারক, কারণ কেন, কেমন বুঝলাম, এর নামের শেষে আইএনই আছে, তাহলে এরা কি ক্ষারক। এরপর আবার দেখো অ্যাডিনিনের সাথে যখন হচ্ছে, অ্যাডিনিন তো নাইট্রোজেন গঠিত ক্ষারক, অ্যাডিনিন নিলাম, সাথে দিতে হবে কি পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার আমি রাইবোসকে দিলাম। এখন রাইবোস তো শর্করা, ঠিক আছে, রাইবোস একটা শর্করা না, হ্যাঁ, রাইবোস যদি শর্করা হয়, অ্যাডিনিনের সাথে শর্করা, শর্করাকে আমরা কি বলেছিলাম, ওস থাকবে। তাহলে এখন এখানে আমরা ওসটা যোগ করি, তাহলে কি আসতেছে, এডিনোসিন। এই যে দেখুন ওস এই জায়গায় ছিল, কিন্তু ওস ওয়ার্ডটা এই জায়গায় লুকানো অবস্থায় আছে, অ্যাডিনোসিন। তাহলে আমরা বলতে পারি না অ্যাডিনিনের সাথে হচ্ছে রাইবোসকে যখন যুক্ত করে দিলাম তখন হয়ে গেল অ্যাডিনোসিন। তার মানে এই অ্যাডিনোসিন একটা হচ্ছে নিউক্লিওসাইড। এখন আমি যদি ছবি এঁকে দেখাই তাহলে আমরা হচ্ছে রাইবোস সুগার থাকতে জানি 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা ছিল, ঠিক আছে, তাহলে 5টা দিয়ে দিলাম
আর এদিকে একটা অক্সিজেন ছিল, ঠিক আছে। আর এখানে হচ্ছে 5 নাম্বার কার্বনে CH3CH2OS, আর একটা হাইড্রোজেন হাইড্রোক্সাইড, হাইড্রোজেন হাইড্রোক্সাইড। আর এখানে কি ছিল, এই জায়গায় হচ্ছে হাইড্রোক্সিল মূলকটা ছিল, আর এখানে ছিল হাইড্রোজেনটা। এর সাথে এটা হচ্ছে কি রাইবোস, আর এর সাথে যুক্ত হবে কি, যুক্ত হলো কি অ্যাডেনিন। এখন অ্যাডেনিনটা কি, অ্যাডেনিনটা কীরকম ছিল, কার্বন, এই কার্বন, ঠিক আছে। গঠনটা একটু দেখাই, নাইট্রোজেন, আবার হচ্ছে কার্বন, নাইট্রোজেন, ঠিক আছে। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে সেই গঠনটা। এখানে দেখো তো এই জায়গায় একটা হাইড্রোজেন ছিল। এখন এগুলিকে যদি আমি নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার হচ্ছে এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9 নাম্বার হাইড্রোজেন, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে একটা কি যুক্ত আছে, একটা হাইড্রোজেন যুক্ত আছে। এই হাইড্রোজেন আর এদিকে যুক্ত আছে কি কার্বনের, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে কি একটা হাইড্রোক্সিল মূলক। এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক দুইটা মিলে দেখো তো H2O হয় কিনা, পানি তৈরি হবে। তার মানে পানিটা কি হবে, বের হয়ে যাবে, পানিটা চলে যাবে, পানিটা বাইরে চলে গেল। পানি যদি বাইরে চলে যায় তাহলে পানিকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, এই পানিটা চলে গেল। পানিটা যদি এখান থেকে চলে যায়, এই নাইট্রোজেনের সাথে তখন এই কার্বনটা যুক্ত হবে। এই নাইট্রোজেনের সাথে যদি কার্বনটা যুক্ত হয় তখন হচ্ছে কি হবে, এই নাইট্রোজেনের সাথে কার্বন একটা বন্ডের মাধ্যমে যুক্ত হবে হাইড্রোজেন। এটা কি ধরনের বন্ড, এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। এটা কোন ধরনের বন্ধন, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এটা কোনো সাধারণ বন্ধন না, অর্থাৎ হচ্ছে কার্বনের সাথে নাইট্রোজেন, অর্থাৎ একটা রাইবোজ শর্করার সাথে আর একটা হচ্ছে কি, একটা রাইবোজ শর্করার সাথে একটা নাইট্রোজেন গঠিত কারক কোন বন্ডের মাধ্যমে যুক্ত হলো, গ্লাইকোসাইডিক বন্ড। এখন যদি প্রশ্ন করা হয় রাইবোজের কত নাম্বার কার্বনের সাথে, 1 নাম্বার কার্বনের সাথে। আর যদি প্রশ্ন করা হয় অ্যাডেনিনের কত নাম্বার কার্বনের সাথে, এটা হচ্ছে অ্যাডেনিনের কত নাম্বার কার্বনের সাথে, 9 নাম্বার কার্বনের সাথে, ঠিক আছে। কার্বন না, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে। আর হচ্ছে রাইবোজের 1 নাম্বার কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন হয়, এবং এরা একসাথে, এদেরকে বলা হয় কি নিউক্লিওসাইড। এখন দেখো নিউক্লিওসাইডে কি লিখলো, এই নিউক্লিওসাইডে তাহলে কি কি আছে, 1 অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং 1 অণু পেন্টোজ সুগার, এই দুইটা মিলে হচ্ছে কি গঠন করে গ্লাইকোসাইড যৌগকে বলা হয় নিউক্লিওসাইড, কারণ তারা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। এরপর হচ্ছে এখানে হচ্ছে কি, এই যে কারকগুলোর নাম দিল, কত নাম্বার, 9 নম্বর নাইট্রোজেনের সাথে 1 নম্বর কার্বনের মধ্যে হচ্ছে কি বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই যে একটা তৈরি হয়ে গেল, এটা পুরোটার এখন নাম কি হবে, আমরা আগেই দেখাইছি এখানে কি অ্যাডিনিনের সাথে রাইবোস নাম হয়ে গেল অ্যাডিনোসিন। তার মানে এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাডিনোসিন, ঠিক আছে। যেটা একটা নিউক্লিওসাইড, দেখো এই অ্যাডিনোসিনের গঠনটা এখানে দেখাইছে, সেম জিনিসটা যেটা আমরা একটু আগে আঁকছি। এরপর এখানে বিভিন্ন প্রকার নিউক্লিওসাইড দিল। এখন দেখো নিউক্লিওসাইড হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা লাগবে হচ্ছে পেন্টোজ সুগার, আরেকটা লাগবে হচ্ছে নাইট্রোজেন গঠিত কারক। তার মানে এই অংশগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত কারক, পরিচিত কিনা দেখো তো। আর এই পাশের অংশটা হচ্ছে কি পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারে কী কী আছে, আর এই পাশের অংশগুলো হচ্ছে কি পেন্টোজ সুগার, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে পেন্টোজ সুগার, আর এই পাশে যেটা আছে সেগুলো হচ্ছে কি নাইট্রোজেন গঠিত ক্ষারক। আচ্ছা, এগুলি গেল এই নাইট্রোজেন গঠিত কারক এবং হচ্ছে পেন্টোজ সুগারে। তাহলে পেন্টোজ সুগারে কী আছে, রাইবোস এবং হচ্ছে ডিঅক্সি রাইবোস। আর কারণ হচ্ছে রাইবোস থাকবে আরএনএর মধ্যে, আর ডিঅক্সি রাইবোস থাকবে কোথায়, কোথায় কিসের মধ্যে থাকবে, ডিএনএর মধ্যে। তাহলে নাইট্রোজেন গঠিত কারকের যদি অ্যাডেনিন হয়, অ্যাডেনিনের সাথে যদি রাইবোজ যুক্ত হয়, আমরা একটু আগে দেখলাম তৈরি করে কি অ্যাডিনোসিন। আবার হচ্ছে গুয়ানিনের সাথে যদি হচ্ছে রাইবোজ যুক্ত হয় তখন হয়ে যাবে গুয়ানোসিন। ইউরাসিলের সাথে হচ্ছে রাইবোজ যুক্ত হলে ইউরিডিন, সাইটোসিনের সাথে যুক্ত হলে হবে সাইটিডিন। থায়ামিন কিন্তু রাইবোজ শর্করা মানে আরএনএর মধ্যে কিন্তু থায়ামিন থাকে না, রাইবোজ সুগারের সাথে সেই জন্য থায়ামিন আর যুক্ত হবে না। এরপর ডিঅক্সি রাইবোজ, তাহলে ডিঅক্সি অ্যাডিনোসিন,
অ্যাডিনিনের সাথে ডিঅক্সি রাইবোজ হলে ডিঅক্সি অ্যাডিনোসিন, গুয়ানিনের সাথে রাইবোজ যুক্ত হলে ডিঅক্সি গুয়ানোসিন, সাইটোসিনের সাথে ডিঅক্সি সাইটিডিন, থাইমিনের সাথে ডিঅক্সি থাইমিডিন। কেন ইউরাসিলের সাথে ডিঅক্সি রাইবোজ যুক্ত হলো না? কারণ আমরা জানি ইউরাসিল থাকে আরএনএতে, কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগার থাকে ডিএনএতে, তো সেই জন্য ডিএনএতে কিন্তু ইউরাসিলের কোনো কাজ নেই। বুঝছো? তার মানে এই দুইটা একটার সাথে একটার সাথে একটা যুক্ত হয়ে গঠন করবে নিউক্লিওসাইড। এগুলো হচ্ছে নিউক্লিওসাইডগুলোর নাম। তো যুক্ত হওয়ার পরে এদের নাম কি হলো, সেই নামগুলো দিচ্ছে। আচ্ছা, এখন নিউক্লিওসাইড গেল, এরপরের টার্ম হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড নিয়ে আমরা কি বলেছিলাম? এখনো রাইবোজ শর্করা শুধু ফসফরিক অ্যাসিডটা যুক্ত হবে। নিউক্লিওটাইডগুলো অনেকগুলো নিউক্লিওটাইড মিলে আবার হচ্ছে গঠন করে নিউক্লিক অ্যাসিড। এখনো রাইবোজ সুগার, তারপর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক, আরেকটা ছিল কি, আর সাথে যুক্ত হবে ফসফরিক অ্যাসিড। এখন যদি প্রশ্ন করা হয় যে নিউক্লিওসাইড অ্যাসিডিক নাকি ক্ষারীয়, অবশ্যই এটা হবে অ্যাসিডিক, কারণ এতে কি আছে, অ্যাসিড আছে। আর নিউক্লিওটাইড অনেকগুলো মিলে গঠন করে নিউক্লিক অ্যাসিড, তার মানে নিউক্লিক অ্যাসিড মানে তো ডিএনআরএনএ, তাহলে ডিএনআরএনএ কি, অ্যাসিডিক। এরপর যদি প্রশ্ন করা হয় নিউক্লিওসাইডটা কি, নিউক্লিওসাইড হবে ক্ষারীয়, কারণ হচ্ছে এতে ফসফরিক অ্যাসিড নেই, যার কারণে হচ্ছে কি, এটা হবে ক্ষারীয়। আচ্ছা, এতটুকু গেল। তাহলে আমরা এখন হচ্ছে একটা নিউক্লিওটাইড যদি কীরকম সেটা যদি কল্পনা করি, নিউক্লিওসাইড এতটুকু পর্যন্ত তো আমরা একটা এঁকে দেখালাম যে একটা রাইবোজ সুগারের সাথে একটা শর্করার সাথে একটা হচ্ছে কি নাইট্রোজেন গঠিত ক্ষারক যুক্ত হলো, শুধু এর সাথে আমার এক্সট্রা যুক্ত করে দিতে হবে কি, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড কী ছিল, H3PO4। এটা আমি যুক্ত করে দিব কোথায়, এই জায়গায় যুক্ত করে দেব। এই জায়গায় যদি আমি হচ্ছে H3PO4কে যুক্ত করে দিই, তখন এই পুরোটার নাম হয়ে যাবে তখন হচ্ছে কি, নিউক্লিওটাইড। তাহলে আমরা যুক্ত করি, এটার মধ্যে যুক্ত করে দিই। এই জায়গায় যদি আমি যুক্ত করতে চাই, তাহলে আমার প্রথমে কি ছিল, প্রথমে আমার ছিল এখানে CH2OH, আর ফসফরিক অ্যাসিডের সংকেত আমরা গাঠনিক সংকেত দেখেছিলাম হচ্ছে OH, এদিকে ছিল OH আর ডাবল বন্ড O আর হচ্ছে OH। আমি বলেছিলাম যখন ওর বন্ড গঠন করার প্রয়োজন হবে, যুক্ত হওয়ার প্রয়োজন হবে, তখন ওই হাইড্রোজেনগুলোকে ছেড়ে দিবে। তো হাইড্রোজেনগুলো যদি ছেড়ে দেয়, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এই হাইড্রোজেনগুলোকে ছেড়ে দিল, তাহলে এখানে কি, এই যে ফাঁকা জায়গা, একটা বন্ড তৈরি হলো। আচ্ছা, এখন একটু চিন্তা করো, এই জায়গায় ছিল হচ্ছে আগে কি, হাইড্রোজেন, ঠিক আছে, এই জায়গায় ছিল কি, CH2OH, ঠিক আছে। এখন যখন একটা আরেকটার সাথে হচ্ছে বন্ড তৈরি করবে, তখন হচ্ছে কীরকম হবে, দেখো তখন কিন্তু এখানে এই যে একটা, এখানে হচ্ছে এই একটা হাইড্রোজেন, এদিকেরটা আমরা কল্পনা করতেছি না আপাতত, কারণ আমার বন্ডটা এই জায়গায় হচ্ছে, এই একটা হাইড্রোজেন, সাথে আছে হচ্ছে একটা অক্সিজেন। এই হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, পরিচিত কিনা দেখো তো, H2O। তার মানে এখান থেকে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন পানি আকারে বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে, বাইরে কি হলো, বের হয়ে গেল। তাহলে এখানে আর বন্ডটা কীরকম হবে, পানি যদি বের হয়ে যায়, এই পানিকে আমরা তাহলে মুছে দিলাম, ও বের হয়ে গেছে। আর কি থাকতেছে এখানে, আর থাকতেছে এই অক্সিজেন সাথে হচ্ছে এই যে CH2। তার মানে আমরা এখানে লিখতে পারি, এটা মুছে দিয়ে একসাথে CH2, এই অক্সিজেন সাথে এখানে হচ্ছে কি CH2। তাহলে এই যে এখানে একটা বন্ড হলো, ঠিক আছে। তাহলে এই যে ফসফরিক অ্যাসিডটা এখানে যুক্ত হলো, তাহলে এই পুরোটার নাম এখন হয়ে যাবে কি, নিউক্লিওটাইড, ঠিক আছে। তার মানে এই নিউক্লিওটাইডটা মূলত এখানে এই জিনিসটাই বোঝানো হচ্ছে, অর্থাৎ ফসফরিক অ্যাসিডটা জাস্ট যুক্ত হবে। এখন জিনিসটা হচ্ছে আমরা এতটুকু বুঝলাম। এখন আমার আমার বইয়ের মধ্যে কি লেখা আছে, আমার বইয়ের মধ্যে লেখা আছে, দেখো এই নিউক্লিওটাইড এটা কি কি দিয়ে গঠিত হয়, এখনো নিউক্লিওসাইড, এর সাথে এখনো ফসফেট মানে ফসফরিক অ্যাসিড, এবং হচ্ছে গঠিত যৌগ, অর্থাৎ নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়। এতটুকু পর্যন্ত নিউক্লিওসাইড, এর সাথে যুক্ত হলো ফসফরিক অ্যাসিড বা ফসফেট, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডগুলো হচ্ছে কি গঠন করে, নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক, কারণ বলেছে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে গঠিত হয় কি, নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা এখানে লিখলাম, একটা সুন্দর ডেফিনেশন দিলাম, এখনো নাইট্রোজেন গঠিত ক্ষারক, এখনো পেন্টোজ সুগার এবং এখনো ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে বলা হয় নিউক্লিওটাইড, ঠিক আছে। তাহলে এখন নিউক্লিওটাইড, এখন অনেকগুলো নিউক্লিওটাইডের নাম এখানে দিল। প্রথম আমরা নিউক্লিওসাইডের নামগুলো কীরকম দেখেছিলাম, যে একটা নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং হচ্ছে একটা কি, একটা হচ্ছে কি ছিল 5 কার্বন বিশিষ্ট শর্করা,
নাইট্রোজেন গঠিত কারক অ্যাডিনিনের সাথে যখন 5 কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত হলো তখন তার নাম হয়ে গেল অ্যাডিনোসিন, যেটা একটা কি ছিল, নিউক্লিওসাইড। তো সেমভাবে এখানে দেখো এর সাথে আবার অ্যাডিনোসিন পর্যন্ত ছিল কি, অ্যাডিনোসিন পর্যন্ত ছিল হচ্ছে আমার নিউক্লিওসাইড। এর সাথে যখন ফসফেট যুক্ত হলো তখন এর নাম হয়ে গেল নিউক্লিওটাইড। তাহলে চিন্তা করো তো, অ্যাডিনোসিন এতটুকু পর্যন্ত তো আমরা বলেছিলাম কি অ্যাডিনোসিনটা ছিল একটা নিউক্লিওসাইড, এর সাথে যুক্ত হলো ফসফেট। এখন চিন্তা করো যদি একটা ফসফেট যুক্ত হয় তখন এর নাম হয়ে যাবে অ্যাডিনোসিন মনোফসফেট, যদি দুইটা ফসফেট যুক্ত হয় তখন এর নাম হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট। তো সেম জিনিসগুলো দেখো তো এখানে কীভাবে লিখলো, এই যে অ্যাডিনোসিন মনোফসফেট, তার মানে কি অ্যাডিনোসিনের সাথে নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলো একটা। গুয়ানোসিন মনোফসফেট, তার মানে কি গুয়ানোসিন তো একটা কী ছিল, নিউক্লিওসাইড ছিল, এর সাথে একটা ফসফেট যুক্ত হলো গুয়ানোসিন মনোফসফেট। এরপর হচ্ছে এগুলি জাস্ট এদের রাসায়নিক নামগুলো দিল, সাইটিডিন ফসফেট, ইউরিডিন ফসফেট। এই যে নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হচ্ছে, এই যে এগুলি ইউরিডিন, সাইটিডিন, এগুলি এক একটা নিউক্লিওসাইড ছিল না, এর সাথে ফসফেট যুক্ত হচ্ছে। এখন যখন হচ্ছে সেটা যদি ডিঅক্সি হয়, আমরা এগুলি দেখলাম যে হচ্ছে রাইবোজের ক্ষেত্রে যদি সুগারটাও রাইবোজ হয়, এখন সুগারটা যদি ডিএনএর ক্ষেত্রে হয় অর্থাৎ ডিঅক্সি রাইবোজ হয়, তাহলে সেক্ষেত্রে নাম এটাকে শুধু ডিঅক্সিটা চলে আসতেছে, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট। সেমভাবে এখন দেখো এই ফসফেট যদি আবার আরও বেশি যুক্ত হয়, যদি একটা ফসফেট অলরেডি যুক্ত আছে অ্যাডিনোসিন মনোফসফেট, আরও একটা ফসফেট যুক্ত হলো তখন এর নাম কী হবে, অ্যাডিনোসিন ডাইফসফেট। আরও একটা ফসফেট যুক্ত হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর গুয়ানোসিন মনোফসফেট, আরেকটা ফসফেট যুক্ত হলো গুয়ানোসিন ডাইফসফেট, সেমভাবে গুয়ানোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এখন কী করে নিউক্লিওটাইডগুলো হচ্ছে ডিএনএ বা আরএনএর মূল কাঠামো গঠন করে, কারণ অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমার গঠন, নিউক্লিওটাইডের পলিমার মূলত কি নিউক্লিক অ্যাসিড, আর নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ আরএনএ। ঠিক আছে, তারপরে ডিএনএ আরএনএ মূল কাঠামোটা তৈরি করবে। এরপর হচ্ছে বাকিগুলো হচ্ছে যে প্রোটিন সংশ্লেষণ, শ্বসন, ফসফোলিপিড সংশ্লেষণ বিশেষ ভূমিকা পালন করে, এগুলি কাজের মধ্যে মনে রাখবো আর কি। এখন একটা ডিএনএর এই যে গঠনটা দেখো, রাসায়নিক গঠনটা, এই যে এটা হচ্ছে ছিল, তাহলে আমরা বলতে পারি এটা কি জিনিস, এটা হচ্ছে আমার নাইট্রোজেন গঠিত ক্ষারক। ঠিক আছে, তাহলে আমার নাইট্রোজেন গঠিত ক্ষারক এটা, এটা হচ্ছে আমার ফসফরিক অ্যাসিড, আর এই অংশটা হচ্ছে আমার শর্করাটা, রাইবোজ শর্করা। তাহলে দেখো তো নাইট্রোজেন গঠিত ক্ষারক, ফসফরিক অ্যাসিড, রাইবোজ শর্করা, এই তিনটা মিলে একসাথে হলো কি, এই তিনটা মিলে একসাথে হলো আমার হচ্ছে নিউক্লিওটাইড। এবং নিউক্লিওটাইড অনেকগুলো নিউক্লিওটাইড দেখো তো, এই একটা নিউক্লিওটাইড, ঠিক আছে, এই একটা নিউক্লিওটাইড, এদিকে একটা নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড হচ্ছে একটার সাথে একটা যুক্ত হয়ে কিন্তু কি গঠন করলো, নিউক্লিওটাইডগুলো একটা পলিমার, তাহলে গঠন করলো কি একটা নিউক্লিক অ্যাসিড বা একটা ডিএনএ গঠন করলো। ঠিক আছে, আবার দেখো এরা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে কিন্তু মাঝখানে যুক্ত আছে, তাহলে আমরা এগুলি মুছে ফেলি, তাহলে দেখো এগুলো কিন্তু পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত আছে। ঠিক আছে, এরপরে হাইড্রোজেন বন্ড দিয়ে হচ্ছে যুক্ত আছে, এই যে এখানে হাইড্রোজেন বন্ড দিয়ে ওরা পরস্পরের সাথে যুক্ত আছে, যেমন অ্যাডিনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত আছে, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত আছে। আচ্ছা, তাহলে এইভাবে একটা নিউক্লিক অ্যাসিডটা তৈরি হলো। যখন দেখবো যে হচ্ছে শুধুমাত্র সুগার আছে, সাথে হচ্ছে কি নাইট্রোজেন গঠিত ক্ষারক আছে কিন্তু ফসফরাস নাই, তাহলে ফসফরিক অ্যাসিড নাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে আমরা বলবো এই দুইটা মিলে গঠন করলো নিউক্লিওসাইড। ফসফরিক অ্যাসিড চলে আসলো, সাথে সাথে এটার নাম হয়ে গেল নিউক্লিওটাইড, আর অনেকগুলো নিউক্লিওটাইড মিলে গঠন করলো আমার ডিএনএ বা আরএনএ। ঠিক আছে, এতটুকু গেল। এরপর দেখো, এরপরে হচ্ছে ডাইনিউক্লিওটাইড এবং হচ্ছে কি পলিনিউক্লিওটাইড। ডাইনিউক্লিওটাইড জিনিসটা কি, একটি নিউক্লিওটাইড যখন আরেকটা নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ধনের সাহায্যে যুক্ত হয় তখন তাকে বলা হয় ডাইনিউক্লিওটাইড। এখন প্রশ্ন হলো একটা নিউক্লিওটাইড আবার আরেকটা নিউক্লিওটাইডের সাথে, ডাইনিউক্লিওটাইড মানে কি, এখানে ডাই মানে তো দুই, তার মানে দুইটা নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হচ্ছে কিভাবে, ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে। দেখো এস্টার বন্ধনী মানে অক্সিজেনের দুই পাশে দুইটা হাত, তাহলে এখানে বন্ধনগুলো দেখো তো, যেমন এই জায়গায় বন্ধনটা একটু দেখো তো, এই জায়গায় অক্সিজেনের দুই পাশে দুইটা হাত, এই জায়গায় অক্সিজেনের দুই পাশে দুইটা হাত, তার মানে এই যে এইটা একটা ছিল নিউক্লিওটাইড, এই পুরোটা ফসফরাস সহ একটা ছিল পুরোটা নিউক্লিওটাইড, আবার হচ্ছে এই একটা ছিল নিউক্লিওটাইড। ঠিক আছে, একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সাথে তার মানে কীভাবে যুক্ত হচ্ছে, মাঝখানে এই অক্সিজেনের কি দেখো তো, এই একটা আচ্ছা এগুলি মুছে দিই, একটা নিউক্লিওটাইড আমরা বলতেছি কি ওভারঅল যদি চিন্তা করি তাহলে কীরকম হচ্ছে, দেখো এই একটা ছিল নিউক্লিওটাইড,
আবার এই একটা হচ্ছে নিউক্লিওটাইড, একটা আরেকটার সাথে এই জায়গায় অক্সিজেনের মাধ্যমে যুক্ত হলো, এই জায়গায় অক্সিজেনের মাধ্যমে যুক্ত হলো, এই বন্ধনটাকে বলা হয় ডাইস্টার বন্ধন। দেখো অক্সিজেনের দুই পাশে দুইটা হাত, এই জায়গায় আছে একটা ডাইস্টার বন্ধন, এই জায়গায় একটা ডাইস্টার, এই জায়গায় একটা স্টার বন্ধন, এই জায়গায় একটা স্টার বন্ধন, তাহলে দুইটা স্টার বন্ধন, সেই জন্য বলা হচ্ছে ডাইস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার 5 নং কার্বনের সাথে এবং দ্বিতীয় নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার 3 নং কার্বনের সাথে ডাইস্টার বন্ধনের দ্বারা যুক্ত হয়। দেখো এটা হচ্ছে 5 নম্বর কার্বন, এই যে 5 নম্বর কার্বন 1 নাম্বার 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কার্বনের সাথে হচ্ছে কার যুক্ত হচ্ছে, এদিকে যুক্ত হচ্ছে 3 নাম্বারের সাথে, 1 2 3, 3 এর সাথে যুক্ত হচ্ছে কে 5, কিসের মাধ্যমে, ডাইস্টার বন্ধনের মাধ্যমে, দুইটা স্টার বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, এরপর পলিনিউক্লিওটাইড মানে কি, অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হবে। দেখো তার মানে এই যে অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হচ্ছে, সেটাই কি পলিনিউক্লিওটাইড। তাহলে দেখো আমি আগে এগুলি মুছে দিই। ঠিক আছে, অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে গঠন করতেছে পলিনিউক্লিওটাইড। তাহলে দেখো বিষয়টা কীরকম, বলতেছে পলিনিউক্লিওটাইড, এখানে বলা হচ্ছে অনেকগুলো 5-3 অন্তর্মুখী হয়ে পরস্পরের সাথে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে হচ্ছে যুক্ত হয়ে লম্বা রৈখিক শিকলে নিয়ে তৈরি করে। অনেকগুলো একসাথে যুক্ত হয়ে একটা লম্বা শিকলের মতো তৈরি করলো না? হ্যাঁ, তাহলে দেখো এই একটা ডাইস্টার বন্ধন, এই একটা ডাইস্টার বন্ধন একটার সাথে একটা যুক্ত হলো। ঠিক আছে, এতটুকু বুঝলো। বলতেছি পলিনিউক্লিওটাইড 5-3 অন্তর্মুখী হয়ে, দেখো ডিএনএ স্ট্র্যান্ডগুলো 3 অভিমুখী হয়ে বৃদ্ধি পায়। এই যে 3 নাম্বার কার্বন আর এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, তাহলে দেখো 3 থেকে শুরু হয়, 5-এর সাথে যুক্ত হয়, 3 যুক্ত হচ্ছে কার সাথে, 5-এর সাথে। তার মানে আমার যাওয়া হচ্ছে কোন দিকে, 3-এর দিকে। এই দেখছো, এটা যদি আমি সুগার কল্পনা করি, উপরে 5 নিচে 3, আমি যাচ্ছি নিচের দিকে, তার মানে কোন দিকে যাচ্ছে, 3 5-এর সাথে যুক্ত হচ্ছে, 3মুখী। সেই জন্য দেখো তীর চিহ্ন দিয়ে কোন প্রান্ত, এটা এই প্রান্তটার নাম হবে 3, আর এই প্রান্তটার নাম হবে তখন 5 প্রান্ত। তাহলে 5-3 অভিমুখী করে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, সেটা 5-3 অভিমুখী করে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখো এই যে এখানে কি দেখা যাচ্ছে, এই যে 3টা হচ্ছে, 3 হচ্ছে নিচে, 3 নাম্বার কার্বনটা নিচে, এবং 3 নাম্বার কার্বনটা হচ্ছে নিচে, কিন্তু এই যে 3 নাম্বার কার্বনটা নিচে, কিন্তু হচ্ছে 5 নাম্বার কার্বনটা উপরে। 3-এর সাথে যুক্ত হচ্ছে 5 নিচের দিকে, 3-এর সাথে যুক্ত হচ্ছে 5 নিচের দিকে। এটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, কারণ আমার অভিমুখ হবে কোন দিকে, 3-5 অভিমুখী। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে 5-3 অভিমুখী হয়ে হচ্ছে যাচ্ছে। তো 5-3 অভিমুখী হয়ে যদি যায়, তাহলে দেখ এই যে 5, এটা হচ্ছে 3, আমার অভিমুখ হবে, স্ট্যান্ডগুলোর অভিমুখে বৃদ্ধি পায় কোন দিকে, 3 অভিমুখী হয়ে বৃদ্ধি পায়। তার মানে 3 যেদিকে, সেদিকে বন্ডগুলো তৈরি হচ্ছে। এই যে 3-এর দিকে দেখো বন্ডগুলো তৈরি হয়ে 3-এর থেকে 5 আসতেছে, 3-এর থেকে 5 আসতেছে, 3-এর থেকে 5 আসতেছে। তার মানে 3-এর দিক হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তার মানে 3 প্রান্ত নিচে, 5 প্রান্তটা হবে উপরে। ঠিক আছে, 5-এর দিক কোন দিকে, উপরে, তাহলে সেই জন্য উপরেরটা 5। আবার সেমভাবে এদিকেরটা হবে বিপরীত, এটা যদি 5-3 হয়, এটা হবে হচ্ছে 3-5, তার মানে 3-এর দিকে বৃদ্ধি পাচ্ছে, দিক কিন্তু 3-এর দিকেই থাকবে, 5টা হবে নিচে, এদিকে 3 নিচে, এদিকে হবে 5 নিচে, তাহলে একটা আরেকটা বিপরীত হবে। তখন ছবিটা দেখো সেম কিন্তু উল্টে গেল, এটা একটু উল্টে গেল। দেখো এখানেও কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে কিভাবে, এই 3 উপরের দিকে উঠতেছে 5 বরাবর, 3 উপরের দিকে উঠতেছে 5 বরাবর। ঠিক আছে, এইভাবে যাচ্ছে। এখন দেখো তার মানে কি, 5-3 অভিমুখ হয়ে পরস্পরের ফসফোডাইএস্টার বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে লম্বা রৈখিক শিকলে নিয়ে তৈরি করে, তখন হচ্ছে পলিনিউক্লিওটাইড বলা হয়। আর অনেকগুলো নিউক্লিওটাইড হচ্ছে 5-3 অভিমুখী, অর্থাৎ 3-এর দিকে। এই যে 5-3 অভিমুখী, 5 থেকে যাবে 3-এর দিকে। ঠিক আছে, এখানে দেখে বোঝা যাচ্ছে, এই যে 5 প্রান্ত ছিল, এটা যাচ্ছে কোন দিকে, 3-এর দিকে, কারণ এই 3 বন্ড করছে 5-এর সাথে, আবার 3 বন্ড করছে 5-এর সাথে। তার মানে 3 যেদিকে আছে, 3 নিচের দিকে আছে না, তার মানে যাচ্ছে কোন দিকে, নিচের দিকে। 3 নিচে যাচ্ছে নিচের দিকে, সেই জন্য কোন দিকে অভিমুখী, 5টা যাচ্ছে 3-এর অভিমুখী। এই যে 5 এখানে আছে, কিন্তু 3 তো নিচের দিকে, 3 যেদিকে সেদিকে আমার যাওয়া লাগতেছে। তাহলে সেই জন্য বলা হচ্ছে 5-3 অভিমুখী, 5-এর দিকে নয়, 3-এর দিকে গিয়ে পরস্পরের সাথে ফসফোডাইএস্টার, এই যে ডাইএস্টার বন্ধন, এই ডাইএস্টার বন্ধন, এই ডাইএস্টার বন্ধন মাধ্যমে হচ্ছে কি একটা লম্বা রৈখিক শিকলে নিয়ে সৃষ্টি করে, তাই এদেরকে পলিনিউক্লিওটাইড বলা হয়। আবার সেমভাবে এটা কিন্তু এর উল্টা বিপরীত, তাহলে বিপরীত দিক থেকে দুইটা সূত্র একটার সাথে একটা যুক্ত হবে, এটা তার মানে এটার উল্টা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 3 নং কার্বনের সাথে 5 নম্বর কার্বন ডিএনএর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেন। ঠিক আছে, ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেন।
এই যে এগুলি এক একটা পলিনিউক্লিওটাইড কি চেন, এই একটা চেন, এই একটা চেন, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আজকের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে যে ডিএনএ এবং আরএনএ স্পেসিফিকভাবে আলোচনা করব। এগুলি স্বাভাবিকভাবে নিউক্লিক অ্যাসিড কীভাবে গঠিত